করছেন। শুনেন, বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো? বাংলাদেশে এমন কোন আইন শৃঙ্খলা আছে? ঘোষণা দেয় অমুক বাড়ি কালকে বুলডোজার নিয়ে গুড়িয়ে দেওয়া হবে, এটা কি আইনের মধ্যে পড়ে? ল এন্ড অর্ডারের কোন সংজ্ঞা এটা ফেলানো যাবে না। সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে, ভেঙে দেওয়া হয়, পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না। বলে না কি এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না। তো সহ্য করা হবে, সহ্য করলেন কেন? আপনি তো সহ্য করলেন, আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন? যখন তারা ঘোষণা দিল, ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে আপনি ধরলেন না কেন? ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য দিয়েছে। পিনাকি ভট্টাচার্যের সঙ্গে এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না? পিনাকি যেভাবে দেশ, আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশ কে চালাচ্ছে? ওই বিদেশে অবস্থান তো ওই লোক চালাচ্ছে না, আমাদের গভর্নমেন্ট একটা আছে। আমি এই সন্দেহ করি সে যেভাবে চাচ্ছে এই সবটা সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে। যখন সে বললো পিরিয়ড আর দরকার নেই, থামো এখন, তখন সরকার উগ্র হয়ে গেল, শক্ত হয়ে গেল, না আর করা যাবে না। আগে বললো না কেন? তো এই পুরো জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক, ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহর রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে ওযু নষ্ট হয়ে যায়। সে ওইভাবে বলার মাধ্যমে কিছু মানুষ হয় তাদের উত্তেজিত করে, অনেক হুজুরা তাদের পীর মনে করে, এবং এই ঘটনা ঘটছে। এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে? আমাদের দেশ অস্থিতিশীল হলে কার লাভ রে ভাই? কার লাভ? ইন্ডিয়ার লাভ। এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে। আমি দেখি আমার ভুল হতে পারে, আমি বলছি না আমি খুব ভালো বুঝছি, আমার ভুল হতে পারে, কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি। এই ব্যাখ্যার একটা কাউন্টার ব্যাখ্যা দেন না। কেন আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন? আপনি কি অর্জন করলেন? মাঝখান থেকে এই জিনিসটা অর্জন করলেন, এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, সে দেশে নাই, তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয়, কত বড় পলিটিক্যাল সে ভিকটিম হয়ে গেছে এখানে। এটা বলবে এখন ইন্ডিয়া। দেখেন তো লাভটা আমার কি হলো? আমার তো দরকার শেখ হাসিনাকে। আমার আপনি এই বাড়ি ভাঙবার সরকার যে কোনো সময় ভাঙতে পারতো, এই বাড়ি থেকে আগামীকালকে এসে নিয়ে কেউ উঠতে পারতো, সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। এখন কেন যখন তাকে নিয়ে আসার আমার প্রয়োজন তখন কেন এই সুযোগটা কে করে দিল? এটা একটা ভয়ঙ্কর, আমরা বলছি আমি দেশ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে। এবং এটা মানে কি বলবো, এটা কেন এই ষড়যন্ত্রের সবাই মাথা গোলাচ্ছে আমি জানি না। আমি এইখানে আমাদের দেশকে শেষ বলেন। আচ্ছা, আমি এই বক্তব্যটাই আমি একটু, আপনি বলছিলেন যে আপনার ব্যাখ্যা এটির, আমি একটু ব্যারিস্টার ফরিদ আপনার কাছ থেকে জানতে চাই আপনি এই ব্যাখ্যার সাথে একমত কিনা, আপনার কোনো কাউন্টার ব্যাখ্যা আছে কিনা? সরকার আসলেই কেন কোনো পদক্ষেপ নিল না? আগে থেকে হুমকি দেয়া হলো এবং আমরা আসলেই দেখলাম ফ্রান্স থেকে হুমকিটা আসলো, তারপরেও এখনো পর্যন্ত সেই নামও বলা হয় নাই সরকারের পক্ষ থেকে, কেন? দেখেন, আজকের জাতিসংঘের প্রতিবেদনটাই তো ইটস এ বেঞ্চমার্ক ডকুমেন্টেশন। হাসিনার 16 বছরে বাংলাদেশে কি হয়ে গেছে, এই ধরনের একটা বাস্তবতায় যখন একটা গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তিরা সারা পৃথিবীতে কি করেছে সেই ঘটনাগুলোকে যদি আপনারা তুলনা করেন তাহলে দেখবেন বাংলাদেশে ইনফ্যাক্ট কিছুই হয়নি। এই 32 নম্বর তো 5ই আগস্টই ভেঙে দেওয়ার কথা ছিল, ভাঙে নাই তো লোকজন। প্রশ্ন হচ্ছে যে ভাঙে নাই যেহেতু আখে তেলে এখন আবার ভাঙতে গেলেন কেন, এইটা প্রশ্ন করা যেতে পারে। তবে 5 তারিখে আগস্টে যদি এটা ভেঙে দেওয়া হতো এটা খুবই ন্যায্য একটা কাজ ছিল, যে এটা তখনই ঘুরায় দেওয়া দরকার ছিল। সারা পৃথিবীতে এটা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই তর্কগুলো আসলে কারা করছে, এই তর্কের যৌক্তিকতাটা কোথায়? 16 বছরের আমল নামার পরে আপনি দেখেন তো হিটলারের কোনো জায়গা চিহ্ন আছে কিনা সারা ইউরোপে? 16 সালে আমি দেখলাম অস্ট্রিয়াতে হিটলার যেখানে জন্মেছিলেন সেই জায়গাটা নাৎসি মানে যারা সিম্প্যাথাইজার আছে, যাদের তার প্রতি হিটলারের প্রতি দুর্বলতা আছে, তেমন মানুষদের একটা তীর্থস্থানে পরিণত হয়েছে। ওখানে মানুষজন যায়, একটু তাকে স্মরণ করে, ওখানে পাঠচক্র করে, মেইন ক্যাম্প পড়ে, হিটলারের লেখা আমি হিটলার বলছি সেই বইটা তারা পড়ে। তারা নতুন করে ভাবে যে আবার একটা সেকেন্ড রাইক, থার্ড রাইক হইতে পারতো কিনা, তাহলে হাউ গ্রেট উই কুড হ্যাভ বিন, এরকম আলোচনা ওখানে হচ্ছিল। তো ওখানে অস্ট্রিয়ান গভর্নমেন্ট গিয়ে সিম্পলি বুলডোজ করে ওটা ঘুরায় দিয়ে আসছে। এখন 2016 সালে ইউরোপে তো কেউ সুশীল আলোচনা করে নাই,
যে হিটলার আত্মহত্যা করছে 45 সালে, নাই কেউ, তো শুধু শুধু কেন এখন আবার এই পুরাতন আমলের একটা বাড়ি, একটা স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে? প্রশ্ন হচ্ছে একটা রাষ্ট্রকে রাজনীতির প্রশ্নে, গণতন্ত্র, মানবাধিকারের প্রশ্নে পজিশন নিতে হয়। এই পজিশনটা নেয়ার পরে এর বাইরের সকল পজিশনকে আপনি ওই রাষ্ট্রের স্পেস দিতে পারেন না। তো রাষ্ট্র গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে গণ অভ্যুত্থানকেও ধারণ করবে, আবার গণ অভ্যুত্থানের পতিত স্বৈরাচার ফ্যাসিবাদকেও ধারণ করবে। এটা তো প্যারালালি হইতে পারে না। বিজয় শক্তির চরিত্র এটা হইতে পারে না। এটা সিম্পলি কাউন্টার প্রোডাক্ট। আইন কানুনের আর বালাই থাকার দরকার নাই, মানে গণ অভ্যুত্থান যেভাবে হয়েছে সেভাবেই চলতে থাকবে। এটা আলোচনাটা আইন কানুনের বিষয় না। যেমন গণ অভ্যুত্থান যেমন আইন মেনে হয় না, গণ অভ্যুত্থান যেমন সব আইন মেনে হয় না, তেমনি এখনো আসলে আইনের মধ্যে আমরা আসবো না। সেই গণ অভ্যুত্থান যেভাবে হয়েছে সেভাবে করেই চলতে থাকবে না, সেটা তো সেভাবে চলছে না। তো প্রশ্ন হচ্ছে যে 32 নম্বর গুড়িয়ে দেওয়া হলো, এটা কি আইনের লঙ্ঘন না? হুমকি দিয়ে, হুঁশিয়ারি দিয়ে 32 নম্বর পর একে একে গুড়িয়ে দেওয়া হতে থাকলো। গণহত্যার 6 মাস পরে শেখ হাসিনা কেন বক্তব্য দিতে আসছে? তার সে কি ক্ষমা চাইতে আসছিল? তাহলে এই ছাত্র জনতাকে তো আসলে পিনাকি ইনসাইট করে নাই। আমি রেসপেক্টফুলি মাসুদ ভাইয়ের সাথে দ্বিমত করছি এখানে, যে এই ইনসাইটমেন্টটা তো আসলে হাসিনা করেছে। সে গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের পেজ থেকে লাইভ বক্তব্য দিয়ে সে তো আসলে একটা ইনসাইটমেন্ট করেছে। সে ভায়োলেন্সকে ইনভাইট করেছে, এবং আমাদের সারা দুনিয়ার আইনে ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স ইজ এ ক্রিমিনাল অফেন্স। তো সেই ধরনের বিচারও আছে। বিচার আপনি তো হাসিনা কিভাবে পাচ্ছেন? তার বিচারের জায়গা তো চলে যাচ্ছে এখানে। প্রশ্ন হচ্ছে গণ অভ্যুত্থান পরিবর্তনে এই বাস্তবতাটা তো মাথায় রাখতে হবে যে আমরা এখন কি ধরনের বাংলাদেশে আছি। অতএব এইখানে যে একটা জনগোষ্ঠী খেপে গিয়ে এই কাজটা করেছে, এর পুরো দায় হচ্ছে আওয়ামী লীগের দায়। আওয়ামী লীগের ব্যাংকগুলো তো দখল করে নাই, দখল করছে আপনার। আওয়ামী লীগ তো 40+ ব্যাংকের মালিক। ওই আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাংক তো দখল করে নাই। আওয়ামী লীগের কয়টা নেতা গ্রেফতার হয়েছে জেলায়, উপজেলায়? কয়টা নেতা হলো না কেন? না, এটা এই দেশের মানুষের নেচারটা এরকম। তারা বোধ করেছে গণঅভ্যুত্থান হয়ে গেছে, হাসিনা চলে গেছে, তারা যার যার কাজে ফিরে গেছে। তাহলে গত 6 মাসে এই মব তো এটা করে নাই। তাহলে এইটার জন্য তো আপনি এই জনগোষ্ঠীকে, যারা সেদিন ডিজে পার্টি করে নাচতে নাচতে বুলডোজার দিয়ে বিল্ডিং ভাঙছে, তারা তো গত 6 মাসে এটা ভাঙে নাই। তাহলে কেন, মানে এটা ট্রিগার করলো কোথায়? ট্রিগার পয়েন্টটা কোথায়? ট্রিগার পয়েন্টটা হচ্ছে হাসিনা 6 মাস আগের যে গণ অভ্যুত্থান এবং গণহত্যার নৃশংসতাটাকে আবার মনে করায় দিয়েছে, উস্কানি দিয়েছে। ব্যারিস্টার ফুয়াদ, শেখ হাসিনা আবারও যদি একটা বক্তব্য দেয় তাহলে আবার ভাঙচুর, আবার বক্তব্য দিলে আবার ভাঙচুর, এরকমই কি হতে থাকবে আমাদের দেশে? পরিবার রিলেটেড ভাঙচুর চলতে থাকবে, এটা আমার কমন সেন্স। আমি যতটুকু বুঝেছি যে বাংলাদেশে যে পরিমাণ ক্ষিপ্ত হয়ে আছে জনগোষ্ঠী, গত 16 বছরের মজলুম যারা, আজকে দেখেন আপনি প্রফেসর ইউনূস আয়নাঘর ভিজিট করতে গেছে, একটা র্যাবের উত্তরার যে হেডকোয়ার্টার আছে, এবং ছবিগুলো কি পরিমাণ নৃশংস, যেটার কথা আমরা বহু বছর আগে থেকে, মাস থেকে জানি। ওখান থেকে যারা ফিরে আসছে, এবং একজন আমাদের পেশার একজন আইনজীবী ব্যারিস্টার আরমান, যেখানে 8 বছর ওখানে ছিলেন গুম হয়ে, তিনি প্রফেসর ইউনূসকে ঘুরে ঘুরে দেখিয়েছেন। আপনি এখন এই তরুণদের কথা চিন্তা করেন, যেই 1 কোটি 1.5 কোটি 2 কোটি তরুণ রাস্তায় ছিল জুন জুলাই আগস্টে, সে যখন আজকে হাসিনার এই বক্তব্য দেখে, ইনসাইটমেন্ট দেখে, সে চিন্তা করে যে এপিসি থেকে আমার একজন সহকর্মী, আমার একজন সহযোদ্ধা জীবন্ত লাশটাকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে। তখন তার মাথায় ট্রিগার করে যে সাভারে আমার সহযোদ্ধাদেরকে হত্যা করে 6 জনকে পুরায় মেরে ফেলছে। তখন তার মাথায় ট্রিগার করে যে আমার 1400 কমরেডকে স্নাইপার দিয়ে বুলডোজ করে মেরে ফেলছে। স্বাধীনতা যুদ্ধ 71 সালে 500 থানা এই দেশের মুক্তিযোদ্ধারা পড়ায় দেয় নাই। এই বাস্তবতাগুলো তখন ট্রিগার করে যে আমি আসলে যুদ্ধ থেকে বাড়ি ফিরে গিয়েছিলাম, আমি ভুলে যেতে চাচ্ছিলাম জুন জুলাই আগস্টে কি হয়েছিল। হাসিনা এবং তার ল্যাসপেন্সাররা এই ট্রমাটাকে আবার ট্রিগার করেছে। অতএব 32 নম্বরে যা হয়েছে এর অ্যাবসলিউট লিগ্যাল, জুডিশিয়াল, ক্রিমিনাল রেসপন্সিবিলিটি হচ্ছে হাসিনার এবং আওয়ামী লীগের। এবং তারা কিছুদিন পর পরে যে এই যে ইনসাইটমেন্ট গুলো করছে, এরপরে দেখবেন ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলছে যে আমরা বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিসটা ঘুরায় দিব, আমরা টুঙ্গি পাড়ায় শেখ মুজিবের মাজারটা ঘুরায় দিব। সেই নির্দেশনাও আসছে।
তো এই অলরেডি কিন্তু এই আলোচনাগুলো আসছে, এবং আপনাকে মাথায় রাখতে হবে আমি আপনি কিন্তু একটা স্বাভাবিক পরিবেশে এখন নাই। আপনি হয়তো আছেন, কিন্তু আমরা যারা রাস্তাঘাটে ছিলাম আমরা কিন্তু নিজেরা বুঝি যে আমরা কিন্তু একটা স্বাভাবিক চরিত্র ধারণ করি না। এই বাস্তবতার পুরো ট্রমার যে ন্যাশনাল ট্রমা, এই ন্যাশনাল ট্রমা হচ্ছে 16 বছরের ফ্যাসিবাদের আচরণ। অতএব সেই জায়গাতে আমাদেরকে খুব মানে সুশীলতা দেখানোটা, আপনি দেখেন এই যে বাংলা একাডেমিতে কি হয়েছে, বাংলা একাডেমিতে এই যে একটা প্রকাশককে পরে যে গ্রেফতার করা হইলো, এই পুরো ইনসাইটমেন্টটা দেখেন। আপনি যেখানে ইসলামিক বইগুলোর একটা দোকান দিছে, ওইখানে গিয়ে একটা দোকান দিছেন, দোকান দিয়ে ওইখানে আপনি পাবলিকলি তসলিমা নাসরিনের বই বিক্রি করতেছেন, প্রতিদিন জয় বাংলা স্লোগান দিতেছেন, অনলাইনে আপনি তসলিমা নাসরিনের বই করতেছেন। প্রশ্ন হচ্ছে আপনি এটা কি ভদ্রচিত পাবলিকেশন, প্রচার প্রপাগান্ডা? আমার কাছেই তো আপনার 101টা পাবলিকেশনের মেসেজ আসছে, ভাই একটু লাইব্রেরিতে আসবেন, বই মেলাতে আসবেন, প্রমোট করবেন, দেখবেন আমরা কি করছি, আমাদের ক্যাটালগ পাঠাচ্ছে। তাহলে ক্যাটালগ প্রমোট করা আর ওই ভবঘুরে মাতাল যেটা করেছে, সে কি আসলে এটা প্রমোট করেছে, না সেটা ইনসাইট করেছে, সে চাচ্ছিল? ঠিক একইভাবে এই ট্রাপে কিছু ছাত্ররা এবং ওখানকার যারা মানে মানে ঘুরন্ত যারা বইমেলাতে আসছে, তারা এই ট্রাপে পা দিয়েছে। 32 নম্বরে দেখেন যে মেয়েটা গেছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা অ্যাংরি ক্রাউড এখানে আসছে। সেখানে গিয়ে কেন আপনি শেখ মুজিব ভালো, জাতির জনক ভালো, এইটা সেটা বলার চেষ্টা করছেন? এটা কি কোনো শুভ বুদ্ধিতার লক্ষণ? এটাকে কোনো মানে একটা সুস্থ রেশনাল মানুষ এটা করতে পারে? এগুলো তো সেট আপ করা জিনিস। এই সেট আপ জিনিস আমরা যারা ন্যূনতম গোয়েন্দা সংস্থা সম্পর্কে আমাদের আইডিয়া আছে, লেখাপড়া আছে, আমরা তো এগুলো বুঝি। তাহলে সেই জায়গায় বুঝতে হবে যে এই জাতির ন্যাশনাল ট্রমাটা কোথায়। তাহলে মানে কেউ উস্কানি দিবে বা দিতে থাকবে আর কেউ ভাঙতে থাকবে, তাহলে রাষ্ট্র কি করবে? আমি একটু মাসুদ কামালকেও শুনে আসি, তারপর আবারও আপনার কাছে এই বিষয়টা একটা খুবই মানে মৌলিক একটা জায়গা, আমার মনে হয় মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু শুনি।